একদম সমস্যার সমাধানের রাস্তা আছে কি নেই খুঁজে বার করতে হবে আমাদের সকলে মিলে। ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন আপনারা, আর আমরা যা হিসাব করছি তাতে দেখাচ্ছে যে আগামী 20 বছর লেগে যাবে এই অ্যাপিলগুলো ডিসপোজ অফ করতে। যে গতিতে অ্যাপিলটা শুনানি হচ্ছে, দিনে 4টি থেকে 5টা অ্যাপিলের শুনানি হচ্ছে, প্রায় 28 লক্ষ অ্যাপিল পেন্ডিং, 5.5 লক্ষ তাদের অ্যাপিল করার সুযোগও হয়নি। ওই 28 তারিখে তাদের বাদ চলে গেছে, অ্যাডজুডিকেশনও হয়নি। ফলে এদিকে 28, ওদিকে 5.5, এতগুলোর ভোটার এখনো বাইরে আছে। এখনো পর্যন্ত যে অ্যাপিলের শুনানি হয়েছে সেই শুনানিতে দেখা গেছে মাত্র 19% অ্যাপিল ডিসমিস হয়েছে, বাদ বাকি সব অ্যালাউ হয়েছে। তার মানে হচ্ছে যে ওই 1000 খানেক বাতিল হয়েছে, আর বাদ বাকি যত অ্যাপিল হয়েছিল, যা শুনানি হয়ে গেছে, সব অ্যালাউ হয়েছে। এই কথাটা বললাম এই কারণে, তার মানে এতগুলো অ্যাটলিস্ট অন্ততপক্ষে এতগুলো ভ্যালিড ভোটার তারা ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন এই দায়িত্বটা নিয়েছিল ভোটের আগে, যে গরিব মানুষ যাদের ভোট বিজেপির বিরুদ্ধে যাবে তাদেরকে ভোট দিতে দেব না। আর এখন স্থির করেছে আগামী 20 বছর এদের ভোট দিতে দেব না। তাহলে যারা ক্ষমতায় এসছে তারা যদি আপনার ভোট ব্যতি রেখে ক্ষমতায় আসতে পারে, আর যদি আগামী 20 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে এর থেকে সুখবর কি হতে পারে? ফলে মাঝে মাঝে একটু বিজেপি ভয় দেখাবে যে এই সব 1 কোটি ঘুষপেটিয়া বলেছিল না, অমিত শাহ বলেছিল, তারপরে শুভেন্দু অধিকারী বলেছিল ভোটের আগে। এখন তো প্রমাণ করতে পারছে না যে 1 কোটি ঘুষপেটিয়া আছে। তাহলে 1 কোটি ঘুষপেটিয়া ওকে প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে বলেই ও এখন মাঝে মাঝে ভয় দেখাচ্ছে যে রেশন বন্ধ করে দেব, আবাস যোজনার টাকা দেব না, লক্ষ্মী ভাণ্ডার দেব না। আবার কেউ কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে কিন্তু একসাথে এই ভোটার লিস্টের নামটা নেই। ফলে এরূপ যারা সীমান্তবর্তী এলাকা, সেখানকার পুলিশ গিয়ে ভয় দেখাচ্ছে যে তোমাকে বর্ডার পার করে দেবো। আমার কাছে কিছু কিছু লোক এসছে, গোটা 3 লোকের এরকম খবর এসছে যাদের পুলিশ তুলে নিয়ে গেছে। তো আমি তাদের বাড়ির লোককে বলেছি, এসছে আমার কাছে, যে পুলিশ তুলে নিয়ে গেছে সেই পুলিশ জামাই আদর করে ঘরে আপনার ফেরত দিয়ে যাবে, আর সেই দায়িত্ব আমরা নেব। তবে এই যে আমরা নেব বলছি, এই লড়াইতে আপনারা যদি সঙ্গ দেন তবেই এই লড়াই সম্ভব। আমরা একদম চিহ্নিত করতে চাই কারা কারা অপরাধী। আমরা নির্বাচন কমিশন বলেছিল যে এই কটা ডকুমেন্ট থাকলে তার নাম ভোটার লিস্টে থাকবে। আমাদের কাছে এই ডকুমেন্টস আছে, আমার নাম ভোটার লিস্টে নেই কেন জবাব দিতে হবে। জবাব দিতে হবে এলাকার ডিএমকে, জবাব দিতে হবে এলাকার বিডিওকে, বিএলআরওকে, এসডিওকে, সবাইকে। আমরা বলছি আদালতে একটা মামলা করছি আমরা, জনস্বার্থ মামলা, সেইখানে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই তথ্যগুলো আপনাদের দিতে হবে, তার ফরম্যাট আমি এই যারা নেতারা আছেন তাদের কাছে দিয়ে যাব। একটা চিঠি করেছি, গণস্বাক্ষর প্রয়োজন, যে কেন কারণ না দেখিয়ে আমার নামটা বাতিল করা হলো। আমাদের সংবিধান ন্যাচারাল জাস্টিস বলে একটা অধিকার দিয়েছে। এই অধিকারের মূল বক্তব্য হচ্ছে যে আপনার যদি কোনো অধিকার খর্ব হয় তাহলে আপনাকে কারণ দর্শাতে হবে কি কারণে আপনার অধিকার খর্ব করা হবে, এবং সেই কারণ পাওয়ার পরে আপনার অধিকার আছে জবাব দিয়ে বলা যে এটা আপনি করতে পারেন না, তার কারণ আমার কাছে এই জবাব আছে। 12খানা ডকুমেন্টে যে ডকুমেন্ট বলেছেন আছে আমার কাছে। আমার 6টা বাচ্চা নেই, আমার বয়সে যে পার্থক্য দেখতে পাচ্ছেন এই পার্থক্যটা নেই। তাহলে এই জবাবের পরে শেষ হয়নি। আমাদের সংবিধান অধিকার দিয়েছে ন্যাচারাল জাস্টিসের মধ্যে যে তারপরও যদি আপনার নাম বাতিল করতে হয় তাহলে একটা কারণ লিখতে হবে, লিখিত কারণ, মুখে মুখে নয়। কারণ একটা লিখতে হবে, এখানেই শেষ নয়, কারণ লিখে সেই কারণ আপনাকে জানাতে হবে। তাহলে আজকের দিনে যত ভোটার এখানে বসে আছেন তাদের কাছে হয়তো লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশটা গেছে, তারা হয়তো গিয়ে জবাবটাও দিয়েছেন,
কিন্তু তার জন্যে কোনো কারণ রেকর্ড করা হয়েছে কিনা আপনারা জানেন না, আর সেই কারণ আপনার কাছে পৌঁছাইও নি। আমি ওই আগের মিটিংয়ে গিয়ে বললাম যে বসিরহাট আদালতে যদি কেউ মামলা করে বা বনগাঁ আদালতে যদি কেউ মামলা করে, সেই মামলায় যদি কেউ হেরে যায় তাহলে একটা জাজমেন্টের কপি নিয়ে জজ কোর্টে যায়। তা আপনার কাছে জাজমেন্টের কপিই নেই, তাহলে অ্যাপিল করবেন কি করে? অথচ আমরা সবাই অ্যাপিল করে বসে আছি। এই হচ্ছে বাস্তবতা। তাহলে আমার যা যা সংবিধানের অধিকার, একটা অধিকারও ওরা রাখলো না। যার দায়িত্ব ছিল আমার নাম অন্তর্ভুক্ত করে ভোট করা, তারা দেখে আমরা পরিসংখ্যান দিয়ে দেখাতে পাচ্ছি যে ভ্যালিড ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন করলো। আর আগামী 20 বছর তারা নিশ্চিত করতে চাইছে যাতে ভোটার লিস্টে আপনার নামটা না আসে। দু চারটে করে ঢোকাবে আর আপনাদের মধ্যে ভাগাভাগি করবে। এমনি ধর্মে ধর্মে ভাগাভাগি করছে, হিন্দু একদিকে, মুসলমান একদিকে, খ্রিস্টান একদিকে, বাঙালি একদিকে, হিন্দিভাষী একদিকে। আর এই ভাগাভাগি করে দিয়ে আক্রমণ করছে হকারের উপরে, হকারের পেটে লাথি মারছে, গরিবের ঘর ভাঙছে। এইটা হচ্ছে একটা সম্মিলিত চক্রান্ত। লড়তে হবে তো এর বিরুদ্ধে। যদি লড়তে হয় তাহলে যার নাম বাদ গেছে, যার নাম বাদ যায়নি, যে হিন্দু ধর্মের, যে মুসলমান ধর্মের, যে খ্রিস্টান ধর্মের, মুসলিম সবাই এক জায়গায় মিলে আমরা অপেক্ষা করেছি নামাজ হচ্ছে বলে। ঠিক একই রকমভাবে যদি অন্য ধর্মের কোনো কর্মসূচি হতো বা রিচুয়ালস মানার প্রশ্ন থাকতো, আমরা একই রকমভাবে সঙ্গত দেব। এটাই আমাদের পশ্চিমবাংলা। তো যে কথা বলছিলাম, যে এই পরিবেশটা আজকে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, দায়ের মধ্যে পড়ে গেছে। ওরা ভাগাভাগি করার চেষ্টা করছে যাতে আপনার নামটা ভোটার লিস্টের বাইরে রাখা যায়, যাতে আপনার রাস্তায় হকারি করে খাওয়ার অধিকারটা বাতিল করা যায়, যাতে আপনি খড়কুটো নিয়ে যেভাবে বেঁচে আছেন একটা টালিখোলা বানিয়ে উচ্ছেদ করে দেওয়া যায়। ইতিমধ্যে এই কয়েক মাস সরকার এসছে ক্ষমতায়, নতুন রাজনৈতিক দল, তারা যে আক্রমণ গরিবের উপরে নামিয়ে নিয়ে এসছে তা আপনারা সামনে থেকে দেখছেন। আমাকে আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। আমি আইনজীবী হিসেবে যেটা পাচ্ছি, আমি দেখছি বাংলার হেন বস্তি নেই যেখানে নোটিশ যায়নি। কলকাতার ব্রিজের নিচে যারা একটা ওই প্লাস্টিক পাতিয়ে শোয়, তাদের কাছেও নোটিশ ছাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা যার দায়িত্ব ছিল, গুরুত্বপূর্ণ কথা, রাষ্ট্র ব্যবস্থার তার সাংবিধানিক দায়িত্ব ছিল। আমি যা কথা বলবো একটা কথাও সংবিধানে নেই এমন কথা বলবো না। রাষ্ট্র ব্যবস্থা তার সাংবিধানিক দায়িত্ব ছিল সকলের জন্যে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। তার মানে হচ্ছে সকলের জন্য কাজ নিশ্চিত করা, সকলের জন্য মাথার চালটা নিশ্চিত করা, ছাদটা নিশ্চিত করা, সকলের জন্য খাবারটা নিশ্চিত করা, সকলের জন্য স্বাস্থ্যটা নিশ্চিত করা, যাতে একটা মা যাতে সুস্থ বাচ্চা দিতে পারে তার সেই বন্দোবস্ত করা। তাহলে এই স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কাজ, এটা নিশ্চিত করা যার দায়িত্ব ছিল। উল্লেখ করে বলা ভালো, আর্টিকেল 39, আর্টিকেল 21, এই অনুচ্ছেদ সংবিধানেরগুলো এই কথাই বলছে। এই আর্টিকেল 39 কথা বললাম একটু অন্য প্রসঙ্গে হলো, আমি বলছি এই কারণে আজকের বাস্তবতা না বুঝলে লড়াইটা করা যাবে না। এই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রের নীতি। এই যে সরকার যে তৈরি হয়েছে, আপনার নির্বাচিত প্রতিনিধি ওখানে গিয়েছে। আমি বলি এটা বেসিক্যালি যারা সরকারে মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করে সে হচ্ছে আমার কাস্টোডিয়ান, আমার সংবিধানের কাস্টোডিয়ান। সে হচ্ছে আমার প্রতিনিধি হয়ে আমার চৌকিদারি করছে। আমার যে সম্পত্তি আছে দেশের, তার চৌকিদারি, তার ম্যানেজার,
সেটা হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী। এই সমস্ত সম্পদের মালিক হচ্ছে এই দেশের নাগরিক। তাহলে এই যে সম্পত্তির মালিক হচ্ছে এদেশের নাগরিক, তার যদি অধিকার খর্ব করে দেওয়া যায়, তাহলে ওই মালিকানা থেকে তাকে তার মালিকানা যে সত্ত্ব আছে, যে অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে। সহজভাবে বলার চেষ্টা করছি। তাহলে এই যত নাগরিক আছে, এদের যদি নিজের নিজের অধিকার থেকে বঞ্চিত করা যায়, তাহলে এই যে কথা বললাম, সংবিধান বলেছে এই দেশের সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে দেশের নাগরিক। যাকে ম্যানেজ করার দায়িত্ব, যাকে ম্যানেজারের ভূমিকা হয় না, যারা আমি বলেছি অনেক জায়গায় কথা বলেছি, যে এই মন্দিরে দেখবেন বা দেবত্ব সম্পত্তি থাকে না, সে বাইর থাকে না, ওয়াকফ সম্পত্তিতে থাকে না মতবালি, ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য সে বাইরকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া থাকে। এই সমস্ত দেশের সম্পত্তি দেখভালের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়, কিন্তু সম্পত্তির মালিক কিন্তু আপনি। আর বলা আছে আর্টিকেল 39-এ যে এই সম্পত্তির ব্যবহার এমন হবে যাতে গরিব আর ধনী লোকের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য আছে, এই বৈষম্য ধীরে ধীরে দূর করা যায়। দেশ স্বাধীন হয়ে গেছে 47 সালের পরে, 1950 সালে সংবিধান এসছে, তারপরে আমরা এত বছর পেরিয়ে এসছি, এত যুগ পেরিয়ে এসছি। রাষ্ট্রের নীতি সংবিধান মতে দায়িত্ব ছিল যে যখন ক্ষমতায় এসছে, সে জমির পাট্টা দিয়ে হোক, ঘর বানিয়ে দিয়ে হোক, কাজ দিয়ে হোক, 100 দিনের কাজ দিয়ে হোক, যাতে দুমুঠো দুবেলা খেয়ে পরে বেঁচে থেকে আস্তে আস্তে কিছু সঞ্চয় করে বড় লোকের সঙ্গে গরিব লোকের যে পার্থক্য, সেই পার্থক্য দূর করা যায়। দরকার হলে গরিব মানুষের উপর ট্যাক্স চাপাবো না, বড় লোকের উপর ট্যাক্স চাপাবো, এগুলো সব রাষ্ট্রীয় নীতি হবে। আর সেই নীতি করে সংবিধানের যে মূল উদ্দেশ্য, যে গরিব আর বড় লোকের মধ্যে এই অন্তরায় থাকবে না, দূর করতে হবে, সেই সিদ্ধান্ত, সেই নীতিকে রূপায়ণ করতে হবে। এটা সংবিধান। শেষ হয়নি এখানে। সংবিধানে বলা আছে যে আপনার নীতি এমন হবে না যাতে বড় লোকের কাছে সম্পত্তি বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হচ্ছে, এক জায়গায় সম্পত্তি পুঞ্জীভূত হচ্ছে, হবে না এরকম। আর আমরা কি দেখছি? এই শপিং মল থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে সব রিলায়েন্স। এটাই তো বাস্তবতা। যারা হকারি করে রাস্তায় খাচ্ছিল তাদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এরা কোথায় যাবে? ওরা ওই রিলায়েন্সে শপিং মলে গিয়ে ওই কাজ করবে, সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে বলবে এই নাও, এটা জিনিস নাও, 10,000 টাকা মাইনের কাজ করবে, 8,000 টাকা মাইনের কাজ করবে। সে নিজের রোজগার নিজে করছিল রাস্তায় দাঁড়িয়ে, তার নিজের রোজগারটা আপনি তাকে কাজ দিতে পারলেন না। রাষ্ট্র আপনার দায়িত্ব ছিল তার কাজ দেওয়া, আপনি দিলেন না, আপনি তার কাজটা কেড়ে নিলেন, নিয়ে আপনি ডেলি লেবার বানিয়ে দিলেন ওই শপিং মলে রিলায়েন্সের মালিকের আন্ডারে। থাকবে তো আমার স্বাধীনতা। আমি মাঝে মাঝে সংবিধানে যে প্রণেতা ডক্টর আম্বেদকর, তার কথা বলি। ডক্টর আম্বেদকর এই লিবার্টি স্বাধীনতা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে হোয়াট ইজ কল্ড লিবার্টি, হোয়াট ইজ কল্ড স্বাধীনতা। স্বাধীনতা কারে বলে? এটা বলতে গিয়ে বলেছেন যে স্বাধীনতা মানে হচ্ছে গরিবের স্বাধীনতা। স্বাধীনতা মানে হচ্ছে দেশের এই যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছিলাম, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলছিলাম, দেশের মধ্যে আইন আছে তার কথা বলছিলাম। এই আইন এমন হবে যে আইন গরিব মানুষের ক্ষমতা বৃদ্ধি করবে আর বড় লোকের কাছে ক্ষমতা কমাবে। তার মানে হচ্ছে রিলায়েন্সের ওই শপিং মলে যে কাজ করবে তার মাইনে 8,000 হবে না 20,000 হবে, শ্রমিকরা ডিসাইড করবে, মালিকের ক্ষমতা কম হবে, সেখানে রাষ্ট্র কন্ট্রোল করবে, রাষ্ট্র রেগুলেট করবে আইন দিয়ে। আইনটা হবে এই রকম। তাহলে কেমন আইন হবে? আইন সভায় পাশ হয় না, লোকসভা বিধানসভায় পাশ হয় তো। তাহলে লোকসভায় বিধানসভায় যদি আপনার ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেওয়া যায়, তাহলে সংবিধানের ওই মূলনীতি আম্বেদকর যে কথা বলেছিলেন তাকে পরাজিত করা যাবে। এইটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে শত্রুটা বুঝতে হবে, সমস্যাটা বুঝতে হবে, চক্রান্তটা বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভোটাধিকার হারিয়েছি। শুধু ভোটাধিকার হারিয়েনি, আমরা প্রতিদিন কিছু না কিছু হারাতে পড়েছি।
গরিব মানুষ আরো গরিব হচ্ছে, হারাচ্ছে তো, গরিব মানুষ আরো গরিব হচ্ছে, সংবিধানের বিরোধিতা হচ্ছে তো, সংবিধানের যে নীতি তার বিরুদ্ধে কাজ করছে তো, রাষ্ট্র কাজ করছে, প্রজাতান্ত্রিক দেশ, এরা রাজার রাজতন্ত্র নেই, রাজা শাসন করে না, রাজা যা বলবে তাই হবে না। সংবিধানের প্রথম শব্দই হচ্ছে, প্রথম বাক্যই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা এই দেশের নাগরিক, এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা আমাদের দেশের নাগরিক, আমরাই সংবিধান বানিয়েছি। তাহলে আমরা যে সংবিধান বানিয়েছি, যে সংবিধান বলছে গরিব মানুষের সঙ্গে ধনী লোকের এই অন্তরায় দূর করতে হবে, শিক্ষা উন্নতি ঘটাতে হবে, সামাজিক অন্তরায় দূর করতে হবে, আর ওরা বলছে বর্ণপ্রথার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, ওরা বলছে বর্ণপ্রথার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আক্রমণ শানাচ্ছে আস্তে আস্তে। যারা নিম্ন বর্ণের মানুষ ছিলেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বর্ণপ্রথা প্রচলিত ছিল চিরকাল, আস্তে আস্তে আপনার কাছ থেকে ধন সম্পত্তি কেড়ে নিয়ে, কাজ কেড়ে নিয়ে, শিক্ষা কেড়ে নিয়ে আপনাকে ওই দিন মজুরে পরিণত করবে, যে দাসে পরিণত করবে, এটাই হচ্ছে ওদের লক্ষ্য। তাহলে আপনার যদি ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, তাহলে আপনি আর দাবি করতে পারবেন না কেন আমার 100 দিনের কাজটা দিলেন না। 100 দিনের কাজটা যদি কেড়ে নেয় আর আপনি যদি চিৎকার করতে যান, তখন পেছন থেকে মৃদু হেসে বলবে তোমার তো ভোট দেওয়ার ক্ষমতা নেই, তুমি তো আমাকে সরাতেই পারবে না ক্ষমতা থেকে, তোমার কাজ দিলাম না বয়েই গেছে। চক্রান্তটা হচ্ছে এইখানে। তাই লড়াইটা করতে হবে সম্মিলিতভাবে করতে হবে, কারণ লড়াইটা হচ্ছে আজকে সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের মধ্যেকার যতগুলো কথা আছে ধীরে 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 সব কেড়ে নিচ্ছে। বামপন্থীরা যখন ছিল, বলতে হচ্ছে, গর্বের সঙ্গে বলতে হবে যে ঘরে ঘরে শিক্ষা পৌঁছাতে হবে, সরকারি শিক্ষার প্রতিষ্ঠা করতে হবে। আর এখন দেখুন, আমি লয়ার, আমি যখন ল পাস করেছি তখন 4টে সরকারি ল কলেজ ছিল, একটাও প্রাইভেট ল কলেজ ছিল না। আজকে পাড়ায় পাড়ায় প্রাইভেট ল কলেজ হয়ে গেছে। পয়সা দিচ্ছে, সার্টিফিকেট নিয়ে চলে আসছে, কেউ লেখাপড়া করে না। তাহলে একটা উকিলের কাছে আপনি কালকে যাবেন, সে লেখাপড়া না শিখেই একটা সার্টিফিকেট দখল করেছে ওকালতির, সে সঠিক সিদ্ধান্ত দেবে আপনাকে? দেবে না। বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, সেখানেও পয়সা দিয়ে ডাক্তারি পড়তে ভর্তি হচ্ছে। দেখতে পাচ্ছেন তো দুর্নীতি, দেখতে পাচ্ছেন তো? তাহলে আপনি রোগ নিয়ে হসপিটালে যাবেন, আপনার চিকিৎসা করবে যে লোকটি, সে লেখাপড়াই করেনি, সে তো ছুরি চালাতেই পারে না, ইঞ্জেকশন দিতেই পারে না, সে তো আপনাকে মেরে ফেলবে। তাহলে আপনি যখন অসহায় হয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন, তখনও পড়ছেন ওই একই চক্রান্তের হাতে। বুঝতে হবে, প্রতিদিনকার সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার যা যা অধিকার ছিল, সেই অধিকারগুলো আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না। আইনে বলা আছে, 2006 সালে পশ্চিমবঙ্গের এই বিধানসভা সিদ্ধান্ত নিয়েছিল যে পাড়ায় যদি কোনো গাছ কাটতে হয়, এই যেসব গাছ আছে আমাদের চারপাশে আছে, তাহলে পারমিশন নিতে হবে, একটা গাছ কাটলে 5টা গাছ রোপণ করতে হবে। কেন বলেছিল? কারণ যদি অক্সিজেন না নিতে পারি মরে যাব আমরা। গাছ অক্সিজেন তৈরি করে তো, এখন বুঝতে পারছি না আমরা। ক্যান্সার বেড়ে যাচ্ছে, যেসব জায়গায় স্পঞ্জ আয়রনের কারখানা আছে, ওই পাথর খাদান তৈরি করছে বীরভূমে। আমি মামলা করছি সিলিকোসিস ভিকটিমদের জন্যে। এই পাড়ার লোক কাজ না পেয়ে তারা মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে যাচ্ছে খাদানে, আর সেখানে গিয়ে গামছা মুখে বেঁধে পাথর ভাঙছে, আর ওই পাথরের গুঁড়ো নাকে ঘুরে ভিতরে ঢুকে গিয়ে এই যে লাংটা ফুসফুসটা এরকম করে, সেটা শক্ত হয়ে যাচ্ছে আর পাম্প করতে পারছে না। এই রোগটার নাম হচ্ছে সিলিকোসিস। এই সিলিকোসিস রোগটা হলে তারা বাঁচে না, মরে যায়। পশ্চিমবঙ্গে এইরকম হাজার হাজার রোগীর তালিকা আমি বানিয়েছি, আদালতে মামলা করে তাদের জন্য রিহ্যাবিলিটেশন স্কিম বানিয়েছি, যাতে তারা পেনশন পায়, তার পরিবারের লোক পেনশন পায়। তার মানে হচ্ছে আপনি কাজ পেলেন না, ওইখানে ওই কারখানার মালিক আপনার মুখে গামছা বাঁধিয়ে আপনাকে পাথর ভেঙে তার মুনাফা অর্জন করে নিল। আপনার স্বাস্থ্যের কথা সে ভাবেনি, আপনার 22 বছরের ছেলেটা মারা গেল। আমি এই রকম পরিবারও দেখেছি গোয়ালদাও গ্রামে মিনাখার, যেখানে একটা বাপের 3খানা ছেলে 3টেই মারা গেছে, কারোর বয়স 30 পেরোয়নি। এইটা হচ্ছে বাস্তবতা। তাহলে সকালে অক্সিজেনটা ঠিক করে নিতে পারছি কিনা, দুবেলা খাবার স্বাস্থ্য মতো পাচ্ছি কিনা, পুষ্টি ঠিক মতো আসছে কিনা,
এই সব দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থার, আপনার নয়। 100 দিনের কাজটা পাচ্ছে কিনা, আপনার ছেলেটা স্কুলে যে স্কুলে যাচ্ছে সেই স্কুলে মাস্টারটা পড়াচ্ছে কিনা, মাস্টারটার যোগ্যতা আছে কিনা, এই সব কিছু বিচার করার দায় এখন আপনার ঘাড়ে। নেবেন কি নেবেন না? যদি না নেবেন তাহলে এইখানে মিটিং করে লাভ নেই, সমাবেশ করে লাভ নেই। এই দায়ে কারোর একার নয়, লড়াই করতে হবে সংঘবদ্ধভাবে। যে কথা বলছিলাম যে ট্রাইব্যুনালে যে বিচার চলছে, আগামী 20 বছর আপনি এই অ্যাপিলের সিদ্ধান্ত হবে না। আপনার উত্তর 24 পরগনা জেলা জজই নেই। যে জজকে দেওয়া হয়েছিল তিনি বিচার করতে গিয়ে বলেছেন যে আমার এখানে তো কোনো রেকর্ডই নেই। তার অর্ডারে লিখছেন যে যে অ্যাপিল হচ্ছে সেই অ্যাপিল শুনানি করতে গিয়ে দেখলাম যে অ্যাপিলের কোনো কারণ দিয়ে বাতিল করা হয়নি, সেই কোনো রেকর্ড নেই। তাহলে যে কথা বলছিলাম কারণ জানার অধিকার আপনার আছে, কানুনকে লিপিবদ্ধ করতে হবে, তা করা হয়নি। নির্বাচন কমিশন বেইমানি করেছে কি করেনি? তাহলে নির্বাচন কমিশন বেইমানি করলো, এসডিও বেইমানি করলো, বিএলআরও বেইমানি করলো, ডিএম বেইমানি করলো, ছেড়ে দেব নাকি আমরা? অনেকে কাগজ হাতে নিয়ে বসে আছেন। আমি বলছি সহযোগিতা করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কাগজ এইখানে জমা করলেই আপনার নামটা উঠে যাবে এমনটা হবে না। রাষ্ট্র ব্যবস্থা যখন চক্রান্ত করে, সেই চক্রান্ত এতটাও সহজ হয় না যে আপনি কাগজ জমা দেবেন আর আপনার নামটা উঠে যাবে। ওরা সম্মিলিতভাবে চাইছে আপনার নামটা না উঠুক, যাতে আপনাকে ওই কৃতদাসে পরিণত করা যায়। তাই লড়াই করতে গেলে শুধু কাগজ হ্যান্ডওভার করে সমস্যার সমাধান হবে না। আমরা ঠিক করেছি আইনজীবীরা মিলে যে আদালতে একটা জনস্বার্থ মামলা করব। জনস্বার্থ মামলা করব। এই ডিএম, বিডিও, বিএলআরও, এসডিও যারা ছিলেন নির্বাচন কমিশন পর্যন্ত, যারা নিজেরা বলেছিলেন যে এই 12খানা ডকুমেন্ট যারা আমি দেখাচ্ছিলেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, পেনশন পেমেন্ট অর্ডার আছে, চাকরি করছেন, নামটা নেই। আমার ভোটাধিকার ছিল, আপনি কেড়ে নিয়েছেন। আমার ভোট দেওয়ার দায়িত্ব ছিল, আমার ভোট দেওয়ার দায়িত্ব ছিল দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, আপনি দিতে দেননি। লড়াইটা করতে হবে। তাহলে এই তালিকায় যে আমি চার্ট বানিয়ে দিয়েছি, এই চার্টে আপনাকে অ্যাপিলের নাম্বার লিখতে হবে, আপনার অ্যাপিল কবে ফাইল করেছেন সেটা লিখতে হবে, 12খানা ডকুমেন্টের মধ্যে কোন কোন ডকুমেন্ট আপনার কাছে আছে লিখতে হবে, কি কারণে আপনাকে নোটিশ জারি করেছিল সেই কারণটা লিখতে হবে, সেই কারণে কি জবাব দিয়েছিলেন সেটা লিখতে হবে। কোনো কারণ ছাড়া কেন বাতিল করেছে জানতে চাই আমরা। পাশে মোবাইল নাম্বারটা লিখতে হবে। আমরা এই সমস্ত তথ্য আদালতে পেশ করব। আমরা বলবো অমুক তারিখে আমরা অ্যাপিল ফাইল করেছি, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন আছে, সামনে কিছু কিছু জায়গায় লোকসভা নির্বাচনও হবে। আমার নাম যদি 10 বছরের পর বাদ ডাকেন, তা আমরা হতে দেব না। আমরা লড়াই করব। যাদের নাম আছে, যাদের নাম নেই, আমরা স্থির করলাম আজ থেকে কাউকে আমরা ছাড়বো না। আমরা আদালতে তদন্ত চাইব, আর তদন্ত চাইব এই ডিএম এর এগেন্স্টে, বিডিওর এগেন্স্টে, এসডিওর এগেন্স্টে। প্রয়োজনে বিভাগীয় তদন্ত করে আপনার চাকরিটা খারিজ করার ব্যবস্থা করব। কারণ আপনি দায় নিয়েছিলেন আমার নাম অন্তর্ভুক্ত করার, আপনি চক্রান্ত করে পার পাবেন না। আমরা বলেছি যে এই আদালতকে, এই ট্রাইব্যুনালকে জোকায় রাখলে হবে না। আমরা আইনের ভাষায় বলি অ্যাক্সেস টু জাস্টিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইট। এই যে বিচার পাওয়ার অধিকার, এই অধিকার হচ্ছে আমার মৌলিক অধিকার। আমি যদি অ্যাক্সেস টু জাস্টিস যদি ট্রাইব্যুনালে যেতে না পাই, বিচারের ক্ষেত্র সেখানে যদি পৌঁছাতে না পারি, তাহলে আমার অ্যাক্সেস টু জাস্টিস ডিনাইড হচ্ছে। যদি বিচারের ক্ষেত্রস্থলে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে আমার এই মৌলিক অধিকার খর্ব হচ্ছে। আমার বসিরহাটে কোর্ট থাকতে পারে, বনগাঁয় কোর্ট থাকতে পারে, জেলায় আদালত থাকতে পারে, বারাসাতে, তাহলে আমার ট্রাইব্যুনালের বিচার কেন জোকায় হবে? আমার জেলার বিচারের ট্রাইব্যুনাল আমার জেলায় নিয়ে আসতে হবে। আমরা একটা মাস পিটিশন লিখে দিয়েছি। পিটিশনটা পড়ে নেবেন আপনারা। এই যারা নেতারা আছেন, আমি এদের কাছে পাঠিয়ে দেব। আমি যা লিখেছি তা আপনারা পড়বেন। কোথাও যদি মনে হয় ভুল হয়েছে সাজেশন দেবেন। লড়াইটা আমার একার নয়, আমি আপনার লড়াইয়ে সহযোদ্ধা মাত্র।
একসঙ্গে লড়াই করতে চাই। এই মাস রিপ্রেজেন্টেশন পড়ুন, আর সম্মতি দিলে আর তার তলায় একটা সই করে দিন। আমরা আদালতে দাখিল করে বলতে চাই যে আদালত যদি থাকে আমার জেলায় করতে হবে এই ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল জোকায় থাকতে পারে না, ট্রাইব্যুনাল হবে আমার জেলাতে, আমার জেলার নাগরিকের জন্যে। আমরা 3 নম্বর দাবি রাখতে চাই যে অ্যাপিলের নিষ্পত্তি করতে হবে সময় মতো। কিভাবে করবেন আপনার বিষয়। যাদের কাছে এই 12খানা ডকুমেন্ট আছে তাদের নাম ইমিডিয়েটলি অন্তর্ভুক্ত করতে হবে। আর একই সঙ্গে দাবি করছি যে কথা বলতে শুরু করেছিলাম আজানের আগে, যে কারণ দর্শানো, কারণ রেকর্ড করা, কারণ জানানো, এই 3টাই হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের অংশ। আমরা কেউ জানি না অ্যাপিল ফাইল করে দিয়েছি। আপনার নিজের ওয়েবসাইট আছে ইলেকশন কমিশন। ইলেকশন করে বিজেপিকে জিতিয়ে দিয়ে বাড়ি চলে গেলে হবে না। এই প্রত্যেকটা লোক যাদের কাছে শোকজ করেছিলেন, যাদের নাম এই অ্যাডজুডিকেশনে এসছে, যাদের নাম বাতিল হয়েছে, তাদের অধিকার খর্ব হয়েছে। তাই অধিকার খর্ব যদি হয়, এই মৌলিক অধিকারের যে রাইট, এই অধিকার আমাকে দিতে হবে। ফলে আপনার ওই ওয়েবসাইটে আমার নামের পাশে কি কারণে আমার নাম বাতিল হয়েছে তাকে আপলোড করতে হবে। আদালতে এই দাবি আমরা করছি। আমি শেষ করতে চাই এই কথা বলে যে কথা এতক্ষণ আলোচনার মধ্যে নিয়ে এলাম, যে আসলে আপনার নামটা বাদ দেওয়া হয়েছে, এটা একটা গভীর ষড়যন্ত্র। আমি মাঝখানে একটা গণশক্তি পত্রিকায় লিখেছিলাম, 2-4 দিন আগে লেখাটা বেরিয়েছিল। সেখানে আমি বলেছি একটা কথা, যে এই অমিত শাহ থেকে শুরু করে এই মাঝখানে ঘোষ আর তারপরে শুভেন্দু সব পর বলে গেছে। কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1,20,00,000 ঘুষপেটিয়া। আমাদের ভাষায় কথা বলে না, বাংলা ভাষায় বলে না ওরা ভাষা ভাড়া করে নিয়ে এসছে বাংলায়, ঘুষপেটিয়া। তাহলে এই ঘুষপেটিয়া প্রমাণ করতে পারেননি নির্বাচন কমিশন। হরে ঘরে 28 লক্ষ বেরিয়েছে, অ্যাপিল করে যা দাঁড়াচ্ছে তাতে ওই 2-4টে লোক ছাড়া সবার নাম আবার অ্যাপিলে অ্যালাউ করতে হবে, কারণ সবার কাছে কাগজ আছে। আর 1950 সালের যে নাগরিকের যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরি করা যায়, সেই আইনে বলা আছে যে এইসব লাগে না। তাহলে এই চলে এসছে আপনাদের বক্তা। আমি সবসময় ওখানে বলে এলাম, শতরূপের অপেক্ষায় সবাই আপনারা থাকেন। ফলে ওর কথা শুনুন। আমি শেষ করবো এ কথা বলে, লড়াইকে শক্তিশালী করতে হবে। ভোটার তালিকায় নাম তোলার জন্যে। ভোটার তালিকায় নাম তোলার সঙ্গে শুধু শেষ নয়, শক্তিশালী করতে হবে। ওরা চাইছে আমাদেরকে কৃতদাস বানানোর, আমরা কৃতদাস হতে চাই না। সেই কারণে ফলে আপনাদের সকলের প্রিয় বক্তার বক্তৃতা শুনবেন। এবার যে তথ্যগুলো চাইলাম, যে চিঠির কথা বললাম, সেগুলো আমাদেরকে দিন। লড়াই আমরা একসঙ্গে লড়ব, আর সেই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। এই লড়াই একদিনের লড়াই হবে না, দীর্ঘ লড়াই হবে। আর দীর্ঘ লড়াই করতে গেলে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। দীর্ঘ লড়াই করতে গেলে সেই লড়াইয়ের স্ট্র্যাটেজি ফিক্স করতে হয়। তাহলে সেই লড়াইয়ের কৌশল ঠিক করতে হবে। সেই কৌশল আমরা যেমন আইনের কৌশল কি করলাম, কি করতে চাইছি, যেমন আমরা বললাম, রাস্তার লড়াই কি হবে, কিভাবে আমরা আগাতে পারবো, সেই লড়াইয়ের কৌশল আপনারা ঠিক করবেন। এই লড়াই করতে গেলে আপনাদেরকে সমস্ত জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সবাইকে একজোট হতে হবে। যারা বিজেপি RSS এর বিরুদ্ধে, তাদেরকে সবাইকে একজোট হতে হবে। কোনো অন্তরায় রাখলে হবে না। আর যে ঝান্ডার তলে আজকে আমরা এই মিটিং করছি, সমাবেশ করছি, সেই ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। তাহলে এই লড়াইকে আরও আগিয়ে নিয়ে যাওয়া যাবে। লড়াই কম্পারেটিভলি, তুলনামূলকভাবে সহজ হবে। যত শক্তিশালী লড়াই হবে,
ততই ওদেরকে পরাস্ত করা সহজ হবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম।